প্রত্যেকটা দিন আপনি এইভাবে নিয়ে কোনো কথা নেই, একশো হবে এইভাবে মুখ্যমন্ত্রী এখানে এসে শুনবো কথা বলে যাবেন আমি বললাম সরকার কৃষিমন্ত্রী আছেন তিনি শুনুন আরে শুনুন এই জন্যই সেজন্য ঠিক আছে প্রধানমন্ত্রী বলেছি সভা আজকে বলেছি সভা একটু বছর একটু বলবে না না কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আমার সদস্য আজকে আগেই করতে হবে, কারণ আজকে করে কেন ওইখানে কিছু লোক নিয়ে রেখেছে ও কেন্দ্রিক ভবন আমি জানি কোশ্চেন আপনি একটা আছে দিয়ে দেন কম দিয়ে একজন খবর করতে বলে এই একটা আমরা শিক্ষার্থী খবর করতে বলে আপনার কিছু নেই তো একজন বছর এগুলো আমার স্যার একই বছর আপনি জানেন এভাবে একজন ঘোষণা জানি এভাবে একজন আপনি জানেন ওনাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন না আপনাদের পূর্বতন যারা নিজের ভালোই দেখলেন এটা থেকে শিখে আসুন প্লিজ আমি এলাও করবো না আমি বলেছি আপনার বসে হওয়ার অস্বাভাবিক আমি কল মিস্টার নির্মল বাবু নাহলে একটি স্টার্ট বসে হওয়া প্রশ্ন হতে পারবো আজকে কার্যকর্তা সংস্কৃত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মন্ত্রীকে উত্তর প্রদানের জন্য নিম্নলিখিত বসে সদস্য পছন্দ করা আছে আমি পর্যায়ক্রমে আমাদের সদস্য নাম রাখেন তিনি তাদের নামের পাশে উল্লিখিত চিন্তা করতে নাম্বার ধরাবেন এবং সংসদ দপ্তরের মন্ত্রী বলে মন্তব্য করেন আমি সেদিনও রিপিট করেছি 7 তারিখ আজকে রিপিট করছি আপনাদের বক্তব্য শুনবো কিন্তু আপনারা প্রশ্ন উত্তর পর্ব চলতে দিন 100 শুনো সবাই দেখছে সবাই শুনছে সবাই বুঝছে না আমি বলেছি সেদিনও আমি যেটি দেখেছি Question 2, 3. মাননীয় অধ্যক্ষ মহোদয় স্টার্ট কোশ্চেন নাম্বার 23 যিনি উঠিয়েছেন মাননীয় বিধায়ক শ্রী জ্যোতিষ মহোদয় 1 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম ত্রিপুরা ময়নাগুড়ি অবস্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলটি কবে স্থাপিত হয়েছে উত্তর হচ্ছে এই পশ্চিম ত্রিপুরায় ময়নাগুড়ি অবস্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল 25 জানুয়ারি 1995 ইংরেজি সালে স্থাপিত হয়েছে 2 নম্বর প্রশ্ন বর্তমানে উক্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত উত্তর বর্তমানে উক্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 48 জন 3 নম্বর প্রশ্ন উক্ত স্কুলে দ্বাদশ শ্রেণী কি কি বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে উক্ত স্কুলে দ্বাদশ শ্রেণী ইংরেজি বাংলা হিন্দি গণিত পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল শারীরিক শিক্ষা চিত্রকলা কম্পিউটার বিজ্ঞান ব্যবসায় অধ্যয়ন হিসাব বিজ্ঞান এবং সঙ্গীত বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 221 সাপ্লিমেন্টারি হিসাবে আমাদের ত্রিপুরায় যে সকল প্রাইভেট স্কুল রয়েছে আমরা লক্ষ্য করেছি যে সেকশন কম স্টুডেন্ট বেশি ভর্তি করে এবং স্কুলে যেতে হয় না প্রাইভেট টিউশনিতে ব্যস্ত থাকে কারণ স্কুলের নামটা ঢুকালো আর এদিকে টিউশনিতেই তারা চলে এটা তো আমার মনে হয় অন্য জায়গাতে আছে কিনা জানি না ত্রিপুরাতে এটি চলছে এবং যখন সায়েন্সের কোনো রকম ক্লাস হয় তখন স্টুডেন্টের বসার কোনো জায়গা নেই স্কুলের বাইরেও 50-60 জন স্টুডেন্ট আনিতে হয় এটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ স্কুলে প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীদের বসে ফিস একটা সরকার থেকে করা দরকার ইচ্ছা মতো নিচ্ছে আর 2 নম্বর এই প্রাইভেট স্কুলটাতে বিশেষ করে যে স্কুলটা আমি বলে পেরেছি যে ময়নাগুড়িস্থিত যে স্কুলটি একটা ছাত্র ভর্তির সময় 11-12 অনেক টাকা ডোনেশন দিতে হয় লাখ লাখ টাকা এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখবেন কি মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক যে কথাটা বলেন যে প্রাইভেট স্কুলে যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু ক্লাস খুব কম যেহেতু উনি নির্দিষ্ট একটা স্কুলের কথা বলেছেন নিশ্চয়ই তার বিষয় আমি দেখবেন এবং এটা বড় আন্তর্জাতিক ফি স্ট্রাকচারের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি একটা কমিটি করে কিভাবে ওনাদেরকে একটা আমাদের আয়ত্তের মধ্যে সমস্ত বাকিদের যে ফিস দিতে হয় আয়ত্তের মধ্যে আসলে সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা করবো আমরাও চাই না দেখা এমন একটা ফি স্ট্রাকচার করবো যেটা কোনো অবস্থায় মানা নিশ্চয়ই আরেকটা কথা ছিল ফিসটা ঠিক আছে ফিস ছাড়া যে ডোনেশনের নামে যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে এটাতে অভিভাবকদের সাংঘাতিকভাবে অসুবিধা করছে মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে ডোনেশনের বিষয় এগুলো আমরা জানি ডোনেশন নানাভাবে এগুলো হয় কিন্তু একটা যাতে সব যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলো একটা যাতে একটা রিগুলারাইজ করা যায় আমাদের কোনো দায়িত্ব আমি জানি না সেটা আমাদের আইনগতভাবে আমরা কিছু করতে পারবো কিন্তু নিশ্চয়ই আমরা দেখবো এবং পরে একটা যাতে মানে ওই স্কুলের মধ্যে একটা সুষ্ঠু যে এই ধরনের ফিস স্ট্রাকচার বা এই ধরনের ডোনেশন নিশ্চয়ই দেয় মাননীয় স্পিকার স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে স্যার আপনার মাধ্যমে আমি বলতে চাই যে প্রাইভেট স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুল অনেকটা বছরের পর বছর ক্লাস 6 থেকে 7 ওঠার পর আবার ভর্তি ফি নেওয়া হচ্ছে শুধু স্কুল ফি না স্যার এটা কেন নেওয়া হচ্ছে এটা ওই বিষয়টা মানে খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি স্যার
এটা গ্রাম অঞ্চলে বিশেষ করে বৈবংশের যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে, বিষয়টা যেন বিবেচনা করা হয়। আপনি অপেক্ষা করেন এবং প্রাইভেট স্কুলগুলো এগুলো আপনি কোনো অবস্থায় গভর্নমেন্ট স্কুলের সাথে কম্পেয়ার করতে পারবেন। ওরা এখানে আসে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আসে, কিন্তু এমনটা করা উচিত না যাতে করে এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে কোনো সংশয় যায়। এগুলো নিয়ে আমি কথা বলবো, আপনাদের আমরা নিশ্চয়ই আগে কথা বলবো যে কোন জায়গায় কি হচ্ছে। একটা এগুলো একটা রেগুলেশন করতে হয়, তখন সেই বিষয়ে নিশ্চয়ই দেখবেন বুঝছো মানুষ সেই মানুষকে পাওয়া যায়। Honorable Speaker, sir, start question from 39. মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন নাম্বার 39 উত্থাপন করে বিষয়টা জানতে চেয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মনোজ শান্তিদেব মহোদয়। এই ঘটনা উত্তর আসেনি। নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। 2 নম্বরে থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। এই 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। Supplementary, sir. Honorable Public School School, 19 last year, ছাত্র সংখ্যা 1200 বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী হাতে একটা নতুন বিল্ডিংয়ের উদ্বোধন কিছুদিন আগে হয়েছে। এবারে ছাত্র সংখ্যা প্রায় 1,500। তো সেই বিবেচনা করে প্রতি সপ্তাহ একটা বিল্ডিং হবে, সেখানে বসবাস শুরু করবে। আমি যদি স্কুল হওয়ার পর গার্জেনের মধ্যে প্রচন্ড উৎসাহ যে ছেলেমেয়েদেরকে প্রাথমিক স্কুলে পড়ানো। সেই দিক বিবেচনা করে আমাদের মুখ্যমন্ত্রী আশা যে প্রাথমিক স্কুল শহরের ঐতিহ্য এবং স্কুলটাকে আরও বেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেই দৃষ্টি আসে। মাননীয় স্পিকার স্যার, বর্তমানে কোমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুলে 1180 জন ছাত্রছাত্রী আছে এবং 21 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বর্তমানে স্কুলটিতে 16টি ক্লাসরুম আছে, একটি ইন্টারভিউ ল্যাব আছে এবং 2টি শৌচালয় রয়েছে। কিন্তু বর্তমানে স্কুলটিতে আরও 8টি ক্লাসরুম, একটি লাইব্রেরি এবং একটি অডিটোরিয়াম এবং সীমানা দেওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে 540 লক্ষ টাকা ব্যয় নিম্নলিখিত নির্মাণ কাজগুলি বর্তমানে পাবলিক পিডব্লিউডি দপ্তরের তত্ত্বাবধানে চলছে। 8টি অতিরিক্ত শ্রেণীকক্ষ, যেটা আমি বললাম, শৌচাগার আরও 2টি হবে, সীমানা দেওয়াল 555 মিটার হবে। তো এই নির্মাণ কাজগুলি শীঘ্রই সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। সাপ্লিমেন্টারি স্যার, সাপ্লিমেন্টারি স্যার, স্যার, আগে মাননীয় স্পিকার মহোদয়, আমার একটা সাপ্লিমেন্টারি। যখন এই বিধায়করা প্রশ্ন তুলবেন যে আমাদের স্কুল বিল্ডিং নেই, সরকার তখনই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আপনাকে একটা স্কুল করতে, আই থিঙ্ক দ্যাট শুড নট বি দি কেস। আমি আমার চোখের সামনে দেখেছি কুম্বুকে যে কুম্বুই একাডেমি আছে, প্রচুর সো মেনি স্টুডেন্টস, আমি এটা ইংলিশ মিডিয়াম, এবং গত বছর we have started there, মানে we মানে আমি তখন ছিলাম সেখানে, নাও আই ক্যানট সে কুম্বুই অ্যানেক্স আর এটা তৈরি করতে হচ্ছে এবং পুরোনো হোস্টেল ঘরগুলিকে মেরামতের কাজ করে সেখানে ক্লাসরুম ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রদের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের দরকার, আর্থিক সংকটের মধ্যে হলেও স্কুল ঘরগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি কুমারগ্রাম পাটিয়ালা দ্বাদশ বিদ্যালয় বহু পুরানো বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়টি বিদ্যার্থী আওতায় বা প্রকল্পে আনা হয়েছে, যার ফলে মাধ্যমিক পরীক্ষা করে ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য একটা প্রচণ্ড অসুবিধা কুমারঘাট তথা কুমারঘাট সংলগ্ন যে গ্রামাঞ্চলগুলো আছে প্রত্যেকটা এরিয়ার ছাত্রছাত্রীদের। আমরা এই বছরে যা দেখলাম যে অভিভাবকরা তারা প্রত্যেকেই বিভিন্নভাবে মানে দরজা শুরু হয়েছে, যেহেতু পার্শ্ববর্তী আর কোনো ক্লাস্টার স্কুল নেই। সোনালীতে রয়েছে এবং ব্যাচলরতে রয়েছে। আমার বড় উদ্দেশ্য একটাই যে পাগলেছড়া ক্লাস্টার স্কুলের পাশাপাশি আরেকটা ক্লাস 10 স্কুল রয়েছে, যেটা পাগলেছড়া কলোনি স্কুল। ওই স্কুলটাকে যদি ক্লাস 12 স্কুলে আপগ্রেডেশন করা যায় তাহলে কুমারঘাট এলাকার সকল ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার জন্য একটা বড় সহায়ক হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী তথা শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমি প্রার্থনা রাখবো যে পাগলেছড়া ক্লাস্টার কলোনি স্কুলটাকে ক্লাস 10 স্কুলটাকে যেন আপগ্রেডেশন করে ক্লাস্টার স্কুল করা যায় কিনা। ধন্যবাদ। এবং যদি প্রতিটা স্টুডেন্ট একটা ম্যানেজমেন্ট কমিটি বানায়, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তাদেরও এই বিষয়ে আমাদের কাছে আমাদের বলে দেওয়া উচিত। আপনারা যারা বলেন ঠিক আছে, কিন্তু একটা কমিটি আছে, তারাও এই আমি বিশ্বাস করেন না হলে কেন আর্থিক সমস্যা বলবো
দেওয়া হয়নি তার যথাযথ উত্তর আপনাদের সেই তাই বলে Yes, sir. Start question 150. প্রথমে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক ডেডিকেটেড টিচার শূন্য পদ আছে অর্থাৎ ফর ক্লাস রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক ডেডিকেটেড টিচার শূন্য পদ আছে অর্থাৎ ফর ক্লাস 9 and 10 উত্তরতে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9 and 10 এর শূন্য পদ আছে মোট 1239। প্রস্তুতি উক্ত পোস্টগুলো পূরণ করার জন্য দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? উত্তর 2 বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে শূন্য পদগুলি পূরণের জন্য দপ্তর যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং খুব শীঘ্রই যে আমাদের টিআরবি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হবে। সাপ্লিমেন্টারি স্যার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না the figure he has given here 1239 ক্লাস 9 এবং 10 কে যারা পড়াবে I am sure they are STTT teachers, graduate teachers. 15/7/2022 একটা নোটিফিকেশন এখানে বেরিয়েছে। ওই নোটিফিকেশনে 230 জনকে দেওয়া হবে বলে একটা নোটিফিকেশন আসার পর একটা আরটিআই মাধ্যমে একজন লোক জানতে চাওয়ার পর আরটিআই 12 তারিখ নভেম্বর 2022 সেখানে বলেছে যে 5304 পোস্ট এটা স্যাংশন পোস্ট আছে এবং তার মধ্যে এসসি দিয়ে দিয়েছে। তো আই ডোন্ট নো এই যে 1239 জন পোস্ট এই সংখ্যাটা ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 যে এসটিজিটি ছেলেমেয়েদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 11 তারিখ সেপ্টেম্বর 2022, তার পরবর্তী সময় কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। টিআরবি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর যা গাইডলাইন্স আছে সেখানে বলা হয়েছে মিনিমাম 2 times in a year শিক্ষক সম্পদা দূরীকরণে they can take examinations. তুমি ডিজাইন করো ইভেন 11 তারিখ সেপ্টেম্বর 2022 যে পরীক্ষাটা না হলো that result also has not done. আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটি প্রশ্ন থাকবে যে এই পরীক্ষার ফল কবে বেরোবে এবং নেক্সট আর এটা অনলি ফর 230 পোস্ট যেহেতু 1239 জনের কথা বলেছেন পরবর্তী এক্সামিনেশন কবে? মাননীয় আদেশ মহোদয় এখানে সরি যে মোট 1240টি যে পদের কথা বলা হয়েছে এর মধ্যে আমি এসটি এক্সেল 9 ইউআর আছে 18 এখন কথা হচ্ছে যে 1239 এসটি এক্সেল 9 ইউআর আছে 18 এখন কথা হচ্ছে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে 230টি পদের জন্য সিলেকশন টেস্ট ও ডিজিটাল টিচারটি গ্রহণ করেছে এটা এই সংরক্ষণ যে বিষয় সেটা নিয়ে আদালতে মামলা চলছে। আপনি তো নিশ্চয়ই জানেন সে আদালতের মামলার সুবাদে One more supplement. I appreciate this supplement. Quoted earlier, Honorable India Bank, Honorable CA, for replying my question. আদালতের ব্যাপার আদালত 4/4/2023 মানে এপ্রিল মাসের 4 তারিখ একটা রায় দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট 230 জনের মধ্যে 172 জন এসটিকে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে যখন কেসটা হলো রাজ্য সরকারও রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে এবং এই রিভিউটাকে কি বলেছে দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড এন্ড ইট ইনফর্মস জাজমেন্ট এন্ড অলরেডি সার্ভ। এই রাইটের এর উপর আই এম শিওর যে পূর্ববর্তী যে নোটিফিকেশন এটা স্টেট গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে এবং এসটিটিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভয়টা হলো যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা কি ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বলা থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এসটিটি পরীক্ষায় কর্পোরেট সাবজেক্টটা নেই পরীক্ষা দেওয়ার সময়, তো তাতে কি হচ্ছে মোস্ট অফ দি এসটি স্টুডেন্টস যাদের বাংলা জানা নেই দে আর নট এবল টু কোয়ালিফাই, দে আর নট এবল টু এসটি পিজিটি এই সমস্ত পরীক্ষায় কর্পোরেট বিষয়টা ইন এক্সামিনেশন। এই ব্যাপারটা এসটিটি পরীক্ষায় কর্পোরেট সাবজেক্টটা ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ স্যার। স্যার একটা স্যার মাননীয় বিরোধ দলের সাবমিট দিয়েছেন তার সাথে আপনি ডাইরেক্ট যুক্ত করতে চাই। এই যে কোর্টে দাঁড়িয়ে নামটা হলো এটা কত আগে শুরু করে
একটি সঙ্গে সাথে এই সংখ্যা বেশি, তাহলে এটা করছে যে কারণ রেগুলারলি করছে এটাকে স্টার্ট করবে, এটা বড় কথা না। যদি ডিপার্টমেন্টের তরফ থেকে সেগুলো কেয়ারফুলি রিভিশন দেওয়া হতো এবং পরীক্ষা নেওয়া হতো, মাননীয় মুখ্যমন্ত্রীকে অবস্থা আশ্বস্ত করে কিনা যে নিয়োগ কর্মসূচি হয়। এখন যারা অ্যাভেলেবল পোস্ট সবটা মিলিয়ে কোনটা এরকম কোনো স্টার্ট করতে পারে এবং যে রিকোয়ারমেন্ট আছে ছাত্রদের যে অবস্থা হচ্ছে ব্যবস্থা হচ্ছে এটা যদি মুখ করা যায়, সে কারণে সবটা মিলিয়ে আমাদের কি অবস্থা না হবে। মাননীয় বিষয়টা আমার জন্য এসছে এবং আমরা এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সাথে কথা বলছি। আমাদের তো বিষয়টা আমাদের মানে অলরেডি আমরা বিষয় নিয়ে কি করা যায়, আগামী দিনে আমরা আপনি যাবো কি যাবো না, এই বিষয়টা আমাদের খুব ক্লিয়ার আছে এবং খবর হবে আমরা যাবো পরীক্ষা দিতে চাই। তো নিশ্চয়ই বিষয়টা চেক করবো। Sure, sir. Yes. আমি তো বললাম সেটা একটু আমার পুরো আলোচনা করে আমি সেটা বলতে পারবো। এখনই এই মুহূর্তে বলা মুশকিল, এখনই কথাটা দিতে পারবো না, এখনই কথা বলতে হবে এবং রিপোজিশন আসতে পরীক্ষা হবে। আপনার যে বিষয়টা বলছি সেই বিষয়টা আমি দেখবো। এখন আমি বলছি কেন আমি এই কথা বলছি, টেটের ক্ষেত্রে একই ঘটনা হয়েছিল। পূর্ববর্তী নোটিফিকেশন যখন ক্যান্সেল হয়েছে, স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছে, টিকেট যারা পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাটা বহাল রেখে ফ্রেশ নোটিফিকেশনের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হয়েছে। সো ইন দিস কেস অলসো টেটের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্ষেত্রেও হবে কিনা দ্যাটস হোয়াই ওয়াজ আস্কড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কিন্তু আমি যে নোটটা পেলাম সেটা দেখা গেছে আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু প্রেফার এসএলপি বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট। আমরা এটা এসএলপি করবো এবং সেই সুপ্রিম কোর্ট থেকে বিষয়টা আসলে তবেই কিছু করা যাবে। মাননীয় সদস্য শ্রী রামদাস মহোদয়, অনুরোধ ছিল বলি স্যার, আমার টেটের সাবস্ক্রিপশন নাম্বার 137। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন 137 প্রশ্নে গত 3 বছরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে কতজন করে যথাক্রমে বিজ্ঞান বাণিজ্য বিষয়ে স্নাতক স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়? উক্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারী সেকেন্ডারি এডুকেশনের অধীনে গত 3 বছরের স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েট টিচার ক্লাস 9 10 বিজ্ঞান বিষয়ে 60 জন এবং বাণিজ্য বিষয়ে 12 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 12 বিজ্ঞান বাণিজ্য বিষয়ে কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। প্রশ্ন 2, বর্তমানে উক্ত দপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলিতে কত সংখ্যক করে কি কি বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে? উক্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে মোট 546 জন বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং সেগুলো বাংলা ইংরেজি, বাংলাতে 3 জন এবং বাংলাতে 58 জন, ইংরেজিতে 52, হিন্দিতে 0, পরপরক 13, সংস্কৃতে 14, মিশ্র বিষয়ে 1, আরবিতে 4, পদার্থ বিদ্যা 81, রসায়ন 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্র 37, কম্পিউটার বিজ্ঞানে 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শন শাস্ত্রে 2, সঙ্গীত শাস্ত্রে 51, তো মোট বাণিজ্য 21 এবং মোট হচ্ছে 546। প্রস্তুতি উক্ত স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার মাধ্যমে শূন্যতা দূরীকরণের জন্য নিয়মিতভাবে পরীক্ষা গ্রহণ করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় অনুমোদন করে শূন্যতা দূর করা হয়। স্যার স্যার 2017 সালে তখন সরকার এবং বামফ্রন্ট সরকার একটা বিশাল সংখ্যক সাবজেক্ট টিচার নিয়োগ করেছিল এসটিবিটি নতুন পরীক্ষার মধ্যে দিয়ে। আমি দেখেছি স্যার 2022 সালে ডিসেম্বর আবেদন হয়েছে, এটা শুনুন স্যার, কিন্তু এই সময়ের মধ্যে 5 বছর শেষ 6 বছর আমরা চলছে স্যার, সাবজেক্ট টিচার নিয়োগ হয়নি বলতে চলে হয়েছে কিছু কিছু স্যার। পুরো স্কুলে রং করে বিদ্যালয় স্কোর করেছে, এই বিদ্যালয় স্কোরের মধ্যে স্যার সোশ্যালজি, সাইকোলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স 4টা ডিপার্টমেন্টে কত দুজন করে 300 জন নিয়োগ করেছে। এবার সম্পূর্ণ করা কোনো হয়নি, আমি যতটুকু জানি। কিন্তু স্যার সাবজেক্ট শুধু একটা ডিপার্টমেন্ট না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ স্যার 6 বছরে কোনো নিয়োগ হয়নি স্যার। স্যার রাজ্যে দেখার প্রতি বছরে 6টা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি থেকে এটা আমাদের সরকারি বেসরকারি ইউনিভার্সিটি প্রচুর চ্যালেঞ্জে স্যার স্নাতকতা পাস করে অন্যভাবে করছে স্যার। কিন্তু তাদের তো শুধু স্যার কিছু অভিজ্ঞতা হচ্ছে না সাবজেক্ট টিচার স্যার। সাপ্লিমেন্টারি বলুন প্লিজ। তো আমি বলবো স্যার এই যে যারা বিভিন্ন স্কুল এই যে স্কুলগুলোর মধ্যে যে সম্পদ চলছে এই সাবজেক্ট টিচারের, এটা স্যার করে এমনি করার পরিকল্পনা সরকার নিয়েছে স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়কজি বললেন
মানে নাই বললেই চলে নিয়োগ। আমি ওনার অবগতির জন্য জানাচ্ছি, এখানে বিগত 5 আর্থিক বছরে বিভিন্ন বিষয়ে যে সাবজেক্ট টিচারের কথা বললেন, প্রায় 444 জন 444 স্নাতকোত্তর বিষয়ে শিক্ষক নিয়োগ করা। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। স্যার, এভিডেন্স স্যার প্রশ্ন নম্বর 72। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় স্টার্ট কোশ্চেন নাম্বার 72। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে সাবজেক্ট টিচারের শূন্য পদের সংখ্যা কত? সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হিসাব। উত্তরে, রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলিতে বর্তমানে সাবজেক্ট টিচারের মোট শূন্য পদের সংখ্যা 546টি। বিষয় ভিত্তিক শিক্ষকের স্বল্পতা হিসাব নিম্ন: বাংলাতে 3, ইংরেজিতে 52, হিন্দিতে 0, পরকে 13, সংস্কৃতিতে 14, মিজো গোসাই আছে 1টা, আরবি 4 এবং পদার্থবিদ্যায় 81, রসায়নে 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্রে 37, কম্পিউটার বিজ্ঞান 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষাবিজ্ঞান 7, ভূগোল 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শন শাস্ত্র 3, সঙ্গীত শাস্ত্র 2, বাণিজ্য 21, টোটাল 546। সাপ্লিমেন্টারি স্যার, এই 546 জন এই রিপোর্টগুলি কতদিন খালি আসে এবং এগুলির এগেইনস্টে নতুন নিয়োগের কোনো প্রস্তুতি বা পন্থা গ্রহণ করা হয়েছিল? যদি না করা, কবে নাগাদ করা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা মানে চলমান বিষয়, সবসময় রিক্রুটমেন্ট হবে, ডিউটি টাইমে যাবে, আলাদা পজিশন আসবে। আমি অলরেডি এর আগের প্রশ্ন উত্তর আমি করেছি, যখন আসবে সেগুলো আমরা দেখবো, আর্থিক বিষয় দেখবো, বিভিন্ন বিষয় দেখে তবেই কাজ বিষয়। এবং টাইম টু টাইম নিশ্চয়ই আমরা চাই না যেখানে যে কোনো জায়গায় শিক্ষক স্বল্পতা থাকুক, সেটা আমরা নিশ্চয়ই করবো। স্যার, আমি স্পেসিফিক বলেছি কতদিন এই 446 জনের যে শূন্য পদ কতদিন যাবে ভ্যাকেন্ট আছে? এইভাবে তো বিধায়ক শ্রী গোপাল বাবু যেটা বললেন, স্পেসিফিক ডেট তো দেওয়া সম্ভব না। এটা যখন যখন হবে, যেখানে স্বল্পতা দেখা যাবে, নিশ্চয়ই আমরা চাইলে কোনো খালি না থাকুক। উইদাউট টিচার ছাড়া কীভাবে পড়াবে স্টুডেন্ট? স্টুডেন্ট টিচারও থাকতে হবে, এদিকে রিক্রুটমেন্টের প্রসেসও চলবে, নিশ্চয়ই আমরা দেখবো বিষয়। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর আছেন, ব্যাপারটা হলো আমার জানা মতো অনেক পোস্ট 3-4 বছর খালি আছে, ভ্যাকেন্ট আছে। মোর দেন 21,000 শূন্য বছর বাদ। আমি হিসাব দেবো যখন আমি বাজেটের উপর বক্তব্য রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই ডিপার্টমেন্ট জানবে এই পোস্টগুলি কত দিন বা কত বছর, বছরের পর বছর খালি থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমরা এটা কন্টিনিউয়াস ডিপ্রাইভিং প্রসেস তো চলতে পারে। সুতরাং আমি ওনাকে অনুরোধ করবো কতদিন এই পদগুলি খালি আছে এবং কবে নাগাদ এগুলি পূর্ণ করার জন্য যে বোর্ড আছে সেই বোর্ড তার কার্যক্রম শুরু করবে। অলরেডি 3টে হয়ে গেছে। আমি মাননীয় স্পিকার মহোদয়, জাস্ট মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, চলমান প্রসেস, ইয়েস ইউ কিপ অন কন্টিনিউইং দি প্রসেস, কিন্তু টিচারের যে বেহাল অবস্থা, ইউ সি আই হ্যাভ ডাটা, গতকালই নিয়েছি এটা, মদনজয় কালী এসবি স্কুল, এই স্কুলটাতে ছাত্রছাত্রীর সংখ্যা 101, টিচার অনলি 2। আরো একটা স্কুলের কথা বলছি, 10টা হাই স্কুল নর্থ ডিস্ট্রিক্টে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 305, টিচার্স অনলি 3। দিস ইজ দি কনসার্ন। এই যে চলমান প্রসেস, আই থিঙ্ক চলমান একটা জিনিস হয়, 5 কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতিবেগে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান হ্যাজ টু বি স্পিডেড আপ। এটা করবেন কি? আমি বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমার একটাই প্রশ্ন, এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি সদিচ্ছার অভাব না আর্থিক সংকট? মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা বললে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়টা রাখা হয়েছে যে চলমান, এই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের অপোজিশন লিডার মধ্যে খুব সুন্দরভাবে বলবেন। আমরা তো খুব জোরেই চলতে চাই, কিন্তু দশটা ঠিক থাকে, কারণ 10,300 ঘটনা আমরা সবাই জানি, একটা বিরাট একটা গ্যাপ পড়েছে। এই যে গ্যাপ এত সহজে পূরণ করেন নয়, মাঝখানে হাইকোর্ট, বিভিন্ন কোর্ট, আমরা চলতে চাই, যদি অবস্ট্রাকশন আসে তখনই বাধা করতে আমরা তো চাই। আর বাকি বিষয়গুলো আমি বললাম, তো আমাদের সব ইচ্ছা আছে, মাননীয় বিধায়করা বললেন, আমরা নিশ্চয়ই পূর্তি করবো। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় এবং প্লিজ গোপাল বাবু, না বলেছেন, বলেছেন, বলেছেন,
নোবেল বলেছে প্লিজ আরে আপনি সিনিয়র আপনি যুগান্তর করেই খালি থাকবেন নাকি না দুই বিমান করে অনাধিকারের জন্য খালি থাকতে পারে না স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়ে আপনি তো বলবেন যে 1 বছর 6 মাস 2 বছর এটা বলা যায় না এটা বলা যায় না মাননীয় বিধায়ক স্যার এর আগে বলেছি রিক্রুটমেন্ট হয়েছে আবার বলি কিন্তু ছবি বলছেন তো মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় এবং শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় যুগ্মভাবে প্রশ্ন রেখেছেন এলপিডি স্টার প্রশ্ন নম্বর 73 73 মাননীয় মহোদয় এখানে প্রশ্নে রাখা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে উত্তর হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন একটি বিদ্যালয় নেই যেখানে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে প্রশ্ন উক্ত স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা আছে কিনা যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের ভিত্তিতে 2 নম্বর প্রশ্নের উত্তর আসে না প্রশ্ন 3 রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার পরপর পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলিতে কতগুলো বিদ্যালয় পরপর শিক্ষক রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় পরপর পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলিতে 349টি বিদ্যালয় পরপর শিক্ষক নেই মাননীয় অধ্যক্ষ মহোদয় আজকে প্রথমবার আমার পার্সোনাল ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লেস নেগেটিভ তাকে পজিটিভ ভাবে শুনতে দেন যে রাজ্যের মধ্যে কোনো স্কুলে সিঙ্গেল টিচার স্কুল নেই প্রাথমিক স্তর পর্যন্ত এটা ইজ এ ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল চিফ মিনিস্টার কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি 300 স্টুডেন্টস এন্ড 2 টিচার্স আমি বলছি যে কম্বোর্ডের ব্যাপারটা এসছে এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয় কম্বোর্ড টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সালে ইট মিনস 21 ইয়ার্স ব্যাক তারপরে কম্বোর্ডের পুরো রিক্রুটমেন্ট এন্ড আফটার ফিউ ইয়ার্স বাজেটে যেভাবে দেখাতে হতো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে এন্ড আফটার দ্যাট কম্বোর্ড করানোর কোনো লোক থাকবে না গভর্নমেন্ট ইজ ডুইং অ্যানাদার থিং which is wrong in my opinion পিটিজি স্টোরে কম্বোর্ড টিচার নিয়োগ হচ্ছে টেক 1 টেক 2 এসটিজিটি দিয়ে কোনো কম্বোর্ড টিচার নিয়োগ হচ্ছে তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1 2 3 4 5 কম্বোর্ড না করে can anyone be an expert or a student at the level of eleven and 12 মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপার আর্থিক সম্পদ থাকতেই পারে কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা যারা ইভেন আমাদের পরিষদীয় বিষয়ের মন্ত্রী উনি কম্পোর্ডকে এক্সপার্ট কাবলামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতেন উনি কম্পোর্ড শিখেছে একান্তে আমাদের মধ্যে কম্পোর্ডকে আলোচনা এই যে কম্পোর্ড ডিভাইড এবং 2002 সালে সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে এই রিক্রুটমেন্টটা হবে কিনা এখানে আমার কাছে একটা ডাটা আছে কর্পোরেটে কোন কতজন আছেন এখন বিদ্যালয় ভিত্তিক কর্পোরেট শিক্ষকের পরিসংখ্যান এরকম একজন কর্পোরেট শিক্ষক আছেন সেই স্কুলের সংখ্যা 506 একজন 2 জন কর্পোরেট শিক্ষক অবস্থান করছেন স্কুলের সংখ্যা 144 3 জন কর্পোরেট শিক্ষক অবস্থান করছেন স্কুলের সংখ্যা 40 4 জন কর্পোরেট শিক্ষক আছেন সেই স্কুলের সংখ্যা 3 5 জন কর্পোরেট শিক্ষক অবস্থান স্কুলের সংখ্যা 2 টিটি এডিসি এলাকায় নিযুক্ত যারা আছেন যারা সেবা প্রদান করছেন কর্পোরেটের সংখ্যা 364 অর্থাৎ মোট কর্পোরেট শিক্ষকের সংখ্যা 13 এমন আগে কর্পোরেটের শিক্ষক নেই আপনি ঠিকই বলেছেন যদি কর্পোরেটের আমরা চাই যে কর্পোরেটের টিচারও যাতে তাদের রিক্রুটমেন্ট হয় এমপ্লয়মেন্ট হয় নিশ্চয়ই এই বিষয়গুলো দেখুন তো বললাম যে আবার যদি ট্রাইব্যুনালের কথা বলি আবার আপনি বলুন আরেক কথা তবে এখানে বিধানসভা দিকগুলো তাহলে নিশ্চয়ই থাকবে যেহেতু এগুলো আসছে আমাদের আধিকারিক এগুলো নোট ডাউন করছেন আমিও করছি তো আমরা এগুলো দেখছি সাপ্লিমেন্টারি স্যার স্যার প্রশ্ন স্যার শুনে ভীষণ বিধান করেছিলাম 5 বছর আগে তখন মাননীয় পরিষদীয় মন্ত্রী ছিলেন তখন সিঙ্গেল টিচার স্কুল ছিল অনেক তাইলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5 জন ক্লাস করতে হবে 5 জন টিচার থাকতে হবে তাইলে কতগুলি স্কুলে মানে 5টা ক্লাস 1 to 5 তাহলে কেউ ছুটি হয়ে যায় কতগুলি প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা কতগুলো প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা স্বল্পতা স্বল্পতা না এটা তো এই মুহূর্তে তো সাপ্লিমেন্টারি স্যার একসাথে
একটা বিদ্যালয় ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বিদ্যালয়েও সিঙ্গেল শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে না, সেরকম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, এই যে ডেটাটা, এটা কি রাজ্য সরকারের অধীন পরিচালিত স্কুলগুলো নাকি এডিসি পরিচালিত স্কুলগুলো? কারণ আমার এরিয়াতে সাধারণ বিধানসভায় মোট 15টি বিদ্যালয়, জেবি এবং এসবি মিলিয়ে 15টি বিদ্যালয়ে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল বিরঞ্জয় চৌধুরীপাড়া জেবি স্কুল, গণরাম চৌধুরীপাড়া জেবি স্কুল, মনোজ চৌধুরীপাড়া জেবি স্কুল। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বলি, এটা কোথায় বললেন? এডিসি এলাকাতে। সামান্য এডিসিআইএস আর সলিংকা এডিসিআইএস টোটাল 15টা স্কুল, জেবি এবং এসবি মিলিয়ে। থ্যাংক ইউ। আমার যে কোশ্চেনটা ছিল, ইট ওয়াজ নট অনলি ফর দি জেনারেল এডিসি শুদ্ধ করেছি রাজ্যটা এডিসির সঙ্গে তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন তো। আর কথাটা আপনি তো ব্যাপারটা হলো, প্রথম কথা হলো আপনি আমার কোনো বিষয়ে প্রশ্ন কেটে দিয়েছেন। দ্বিতীয় কথা, এসে যে উত্তর পাবো না, আমার বক্তব্য ছিল রাজ্যে, তাহলে এডিসি শুদ্ধ। এই মুখ্যমন্ত্রীর কথা শুনে খুব খুশি হয়েছিলাম। এখন ফেজারিয়ান যে আমার একজন ভাই, ছোট ভাইয়ের কথা শুনে তো মর্মাহত একটা বিধানসভা। তাইলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, উনি তো ওনার ওভার বাড়েন অনেক তথ্য আমাদের আমি ওভার পরে আসা দরকার। মানে আমার তো কথা বলতে পারে না, না না না, ঠিক আছে। কেন বিজেপি না, আপনি বলবেন না সিনিয়র মেম্বার? ভাই, প্রশ্নটার সঙ্গে স্যার না না, না না, একটা প্রশ্ন আচ্ছা, দীপকবাবু না, এখানে ডিবেটে পেলাম তার কথা, পাবলিক আমাদেরকে পাঠিয়েছে পার্টিদের কথা বলা। মাননীয় মুখ্যমন্ত্রী যদি অসন্তুষ্ট হন, আমার কিছু করার নেই। আপনি কিভাবে কিন্তু আমি আপনাকে বলছি, আপনি কিভাবে বলতে অসন্তুষ্ট হয়েছেন? আর উনি বললেন ওভার মানেন না, 27 আপনি কথা বলছেন। আমি অসন্তুষ্ট হয়নি, কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি উত্তর পান। আমি একটা কথা বলি স্যার, এই যে পিছন থেকে উঠে যাওয়া হচ্ছে, এখন কথা হলো আমার বক্তব্য হলো স্যার, কয়টা স্কুলে সিঙ্গেল টিচার আছে বলে এটা সব নিয়ে উনি তো আশ্বস্ত করবেন বলেছে স্যার, যেমন ওনার 15টা স্কুলে নেই, তবে ওখানে কখন যাওয়া সিঙ্গেল টিচার আছে বলেছেন, আমার তো দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে স্যার, আমি একটু উনি কি বলেন? আমার বক্তব্য হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে তাহলে তো নতুন করে একটা পদ্ধতি দিতে হবে। সেটা হচ্ছে যে ক্লাস হচ্ছে 5, এর মধ্যে 5টা ক্লাসের মধ্যে শিক্ষক আমি ধরে নিলাম 2 জন আছে, 2 জন শিক্ষক, তাহলে পরে ক্লাস 1, 2 একসঙ্গে কি ক্লাস হবে, 3, 4 কি একসঙ্গে ক্লাস হবে? সেটা কি হবে? শিক্ষা দপ্তর থেকে দিতে হবে। এটা তো এটা শিক্ষা দপ্তর। ঠিক আছে, আমার কথা হচ্ছে শিক্ষক নেই, ঠিক আছে, দিতে পারছি না, আপনারা বলেন তাহলে ক্লাস 1, 2 কি একসঙ্গে ক্লাস হবে? আমি দেখছি আমাদের স্কুলের মধ্যে এটা কি শিক্ষা পদ্ধতি হতে পারে? আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর অধিকারে আমি একটা বিষয় বলছি, এখানে সিনিয়র মেম্বার বিশেষ করে ওনারা না জানলো জিতেন্দ্রবাবু জানতে মেম্বার পার্লামেন্ট ছিল, এটা আমার কোশ্চেন। 1, 2, 3, 4, 5 কেন 3 জন, কেন 4 জন, কেন 5 জন, 2 জন কেন? শিক্ষার অধিকার পার্লামেন্টে যখন আলোচনা হয়, আমি জানি না, আমি কাল বছর কথা বলছি না, ওইখানে সিস্টেম জানেন, যদি প্রাইভেট স্কুলে 60 স্টুডেন্ট থাকে, অনেক 2 টিচার, হ্যাঁ 1, 2, 3, 4, 5 পর্যন্ত, it's a 90 স্টুডেন্ট 3 টিচার, more than 120 পর্যন্ত 4 টিচার। ব্যাপার কথা আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, আমাদের ক্লাস আশ্চর্য কথা, পার্লামেন্টের আইনটা হলো একজন পার্লামেন্টে এমপি চোখে পড়লো না, এই সব রাজনৈতিক দলে এই জিনিসটা বুঝতে হবে। এটা কিন্তু শিক্ষার অধিকার আইনে এসব কিছু বলে নিতে হবে, ওই আইন মোতাবেক চলছে। 1, 2 নম্বর, মাননীয় মঙ্গল বাবা বলছেন তাকে এবিসি কোটা স্কুলে কত টিচার আছে উনি বলতে হবে শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নো স্কোপ নাই কেন? আর আপনি বলছেন 2002 পরে কম্পাউন্ড টিচার, একটা লোক কম্পাউন্ড, আমরা কিছুদিন আগেও পড়ছিল 18 জন কম্পাউন্ড পদে স্টেট প্রফেসর নিয়োগ করেছেন। শুনুন একটু, কম্পাউন্ড টিচার কিন্তু প্রাইমারিতে কম্পাউন্ড টিচার কিন্তু নিয়োগ হয় না। ইয়েস, যখন আপনার ডেট শুরু হলো তখন আপনি তো কম্পাউন্ড করে টিচার থাকবে না, এই কম্পাউন্ড হবে এক্সপার্ট। আমি কি টেটের নিয়োগ তো আমি বাকি দেবো? টেটের সিস্টেম হলো কম্পাউন্ডের জন্য প্রাইমারি কোনো টিচার নিয়োগ রাজ্য সরকার টেটে না করে পায়, এটা বুঝতে হবে। আর উপর দিকে কম্পাউন্ড সাবজেক্ট টিচার বলছেন, যেটা বলছেন শূন্য যেগুলো আছে ওগুলো সাবজেক্ট টিচার, প্রাইমারিতে সাবজেক্ট টিচার থাকে না। এই জিনিসটা আমাদের যদি সঠিকভাবে না জানে তাহলে মুশকিল হয়ে যাবে। টেট টিচারের পড়ে, সেই জন্য যারা কম্পাউন্ড ভাষী তারাই ওগুলি পড়ে, এবং ভালো সংখ্যক গুড নাম্বার টেটে আমরা জানেন একজন বাকি না টেট টিচার যারা কলেজে সবাইকে চাকরি দেওয়া হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এইসব তারা যারা তারা কম্পাউন্ড ভাষী তারা পড়াচ্ছে 1, 2, 3, 4, 5 এটা জানার জন্য বলছি। আর মুখ্যমন্ত্রী বাকি বাকি বক্তব্য কিন্তু যেটা উনি আপনি যেটা বলছেন এডিসি প্রশ্নে কতজন খালি আছে, উনি বলছেন এডিসি পরিচালিত, ওরা তো টিচার দেবে আমাদের কাছে চাই রাজ্য সরকার সেখানে ডেমোলিশন হবে, ওরা ঠিক করবে 19 করে টাকা দেবে, আমরা কেন দেবো? আমরা কোনো এডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু বলে দিই এত
করো এটাই সেটা। আমি তো সুবিধার জন্য বললাম মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই পরিষদের মন্ত্রী বলছেন যে এডুকেশন ডিপার্টমেন্ট এবং তাদের রিক্রুটমেন্ট পলিসি, নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছে, তিনিও রাইট আপনাকে সমর্থন করছি, আপনাকে সমর্থন করছি বলছেন কেউ প্রতিবাদ করবে না। আরে নিউ এডুকেশন পলিসি সারা দেশে প্রতিবাদ হচ্ছে, ছাত্র সমাজ, অভিভাবক সমাজ, তাই হয় শিক্ষার অধিকার নিউ এডুকেশন পলিসি গ্রহণ করেন এবং এই জন্য শিক্ষার অধিকার আইন আপনি অপরাধ করেন। আমার শাড়ি কত দেখে যাচ্ছে নিউ এডুকেশন পলিসি আসলে অধিকার দিয়ে হবে জিনিস একদম নিউ কোশ্চেন যেটা মাননীয় সদস্য শ্রীমতী একদম হাতে হাতে একটা মাননীয় সদস্য শ্রীমতী দলিত লেমন মারিয়াম। পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছেন যে এডিসি উত্তর এখানে দেওয়া আই নো ফর শিওর যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন যে এডিসি তে খবর নিয়ে এডিসি ব্যাপারটা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে রাইট টু এডুকেশনে 30:1 নো 60 জন্য দুইজন থাকা মানে 30 জনে একজন করে। নাও আই এম আস্কিং হিম মানে 30 জনে একজন রাখতে হবে বলে আমি 30 মানে 5 জনের জন্য একজন টিচার করবো না, এটার কোনো বাধা আছে? যদি বাধা না থাকে আমি জানবো যদি বাধা না এই যে সংখ্যাগুলো এটা দূর করতে হবে। আমি জানি সব পরিবার যারা করেছে সব চাকরি পেয়েছে, আমার পরীক্ষা দিয়েছে, যারা নেবেন আমি বললাম না সারা ভারতবর্ষে কোন রাজ্যে আছে কেউ অন্য জায়গায় আছে আমাদের ব্যাপার নেই। এটা এই সরকার দাবি করতে পারে, এই সরকার দাবি করতে পারে যে একজন টিচার পেন্ডিং নেই। এখন যেটা দেখা লেগেছে এটা মাত্র কিছু রয়েছে রয়েছে ভারতবর্ষ খুঁজে দেখুন একটা বলুন যে আপনার শিক্ষা আমরা যে পেন্ডিং করে রয়েছে ওই অবস্থাটা দেখেছেন। ঠিক আছে আমি মাননীয় সদস্য দিতে পারলাম না, এখন প্রশ্ন আর 12টা বেজে 1 মিনিট, এখন প্রশ্ন শেষ হলো যাওয়া যায় না। আমি অনেক আপনি অ্যানাউন্স করেছেন তো ওনারা মাঝে ডিস্টার্ব করেছে বর্তমান এলাকা একটু দিলে আমি কিন্তু বারবার সন্তুষ্ট ছিলাম মাননীয় সদস্য বলুন বারবার সন্তুষ্ট ছিলাম। Honorable Speaker, sir, admitted question number *81. Honorable Speaker, sir, মাননীয় এমএলএ শ্রীমতী নন্দিতা রিয়া উনি প্রশ্ন করেছেন, প্রশ্ন নম্বর 1, গণাত্রিসা মহকুমায় কতজন রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে? 2022-23 অর্থ বছরের তথ্য অনুযায়ী গণাত্রিসা মহকুমায় রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে 3032 জন। প্রশ্ন 2, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় কত? উত্তর, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় 8,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত। Supplementary, sir. যেভাবে এখানে বলা হয়েছে 3032 জন আনজেন আইনে যিনি রায়মাবিলি গণপেশা কনস্টিটিউশন কর্মশালায় যিনি আর যে ফিশারি দিয়ে মানে আরো কয়জন ফিশারম্যান এসটি এসসি ইনকে জেনারেল ক্যাটেগরি দं ইনকে কেবল যে আমারও যে আরামনাय नङा आं रिपोर्ट बानायनानै बराव सावो जेबाव जेरावनानै आइतो 8000 जे साका किन्तु आं माने जे प्रत्येक बছর 3 मास फिसारि बद्ध दं 3 मास फिसारि बद्ध दङाव गावनि मान्थलि 1000 खाइसे बरं बছর 3000 खाइदि इनके ताबुनि दिनाव जे मान्थलि 1000 आरो तो कुनु साथा थांखाय ताबुनि दिननि जे माने दामनाय अनुसारि एक मासाव 1000 आरो कुनु मोनसे सुगिया हाय ओमफ्राय पक्सा माने हानि बागै आं साननायो अनारेबल स्पिकार निफ्राय जे मिनिस्टार फिसारि दप्तरनि जे अब मान्थलि 1000 मा जागाव ते साबा बगै जे 3 मास जुलाई आगस्ट सेप्टेम्बर 3 मास फिसारि बद्ध कंट्रोल बाव नितिसा इनकाम गभर्नमेंट अमाउंट नायनानै बगै इनकामथाय जे नायनानै 2019 ते 2020 যারা রেজিস্টার যে ফিসারি রওনা ন দিও কিন্তু আবো যে ন মানে অনেকজন লামাবাই কানেক্টিভিটি যে আনি দুম্বর নগরনি যে বন্ডা ফিসারি আন্ডারও রোড কানেক্টিভিটি হয় অনেক বড় হাজার রোড পাঁচ দাও রোড কানেক্টিভিটি করি রওনি হাই মানে আং অনেক ভাবে আং সানাই বাবা ন বড় মিঠা ফিসারি ডক্টরনি হইতে যারা আরো রেজিস্টার কুম দনাই যে 2019-20 320 জন কিন্তু অনেক পরিবার কাঙ্গ অনেক পাড়া কাঙ্গ পাঁচজরাও বড় লামাবাই হাজার তিনি ডক্টরনি হইতে আরো আন তিনি
পাবলিক কাহানি বাগে মিনিস্টার আঙ্গানো কইনামো চুঙ্গো সানামো চুঙ্গো যে অনেকটা ফিসারি যেমন তীর্থমুখ হইতে তীর্থমুখ বাই ও যে চিন দুমুর নগর যে জলাশয় আরো তীর্থমুখনি সাব ডিভিশন আন্ডার হবো 3-4টা পাড়া হলো কাবুসু জলা রুট কানি তিরিক করি ইনকাকে ওর দুমুর নগরনি আরো তঙ্গু হানি মানে সাপ্লিমেন্টারি আরো মানে যারা ফিসারি যারা আর অনলাইন kamusok jalan borok jikro obdani no hinman kanu borok jeno tanani lamakri aru bisa nainen bagai angko kongnana namu sungguh kongnana ko hundai jara arum sanai thane bocor ang report mamani 19 lakhs ni borok ni apona stok gabu kintu this year ang tesa ang je report na this year matro proposal ko bahmani 12 lakhs dengan te kamusok jalan absuk jalan tangke thane bocor de 19 lakh ni tangke baru bocor tesa baru na tomani tesa komi hoji khanau hani mangke ang ani bagai tesa oh 19 lakh thana yaron bocor tangke baru 12 lakh ka tesa baru binan bagai abuna sarmo sulu mane jate engkai te public demand kayo ano mane thana bocor 19 lakh mana tai bocor baru lakh ono te baru mere abang sila matum মানে স্পিকার স্যার আমার একটা কোয়েশ্চেন সাধারণ যাওয়া আছে এই কথা স্যার না না একটা ক্যান্সেল না আপনি না বলি না প্লিজ একটু বোঝান এটা হয় না মাননীয় মন্ত্রী উত্তর দিবেন ওনার মাননীয় সদস্য প্রশ্ন উত্তর দিন মাননীয় স্পিকার স্যার মাননীয় সদস্য মন্ত্রী ang tigison bago saka ang tigison sa saimano busika tabu ang চেষ্টা করাই নাই ও উত্তরই মানি বাবু তো মাননীয় মহোদয় বিশেষ করে বলেছেন যে প্রত্যেক মাছ চাষিকে 1000 টাকা করে আমাদের ডুম্বুর জলাশয়ে স্পার ডেটা গিভেন বাই দ্য ফিশারি ডিপার্টমেন্ট যেখানে 3 মাস মাছ চাষ বন্ধ থাকে মাছ ধরাটা বন্ধ থাকে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় তারা যাতে তাদের অসুবিধা না হয় যারা রেজিস্ট্রিকৃত আমাদের মাছ চাষি আছে সেই তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয় কিন্তু মূল বিষয় আমার মনে হয় মাননীয় সদস্য প্রতিনিধি জানেন ওনাকে এটা আমার জানানো উচিত এই যে ডুম্বুর জলাশয় এটা সম্পূর্ণটা কিন্তু টিটিএডিসির অধীনে রয়েছে এখানে আমরা প্রত্যেক বছর যেমন ধরুন আমি আপনাকে বলি 2020-21 অর্থ বছরে আমরা 24 লক্ষ মাছের পোনা ডুম্বুর জলাশয়ে ফেলেছি 21-22 29,000 মাছের পোনা আমরা দিয়েছি 22-23 26 লক্ষ 40,000 মাছের পোনা আমরা দিয়েছি এছাড়াও ডুম্বুর জলাশয় মৎস্যজীবীদের রোজগার বাড়াতে উক্ত জলাশয়ে কেজ কালচারের মাধ্যমে মৎস্য চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে ডুম্বুর জলাশয়ে 1512টি খাঁচা স্থাপন করা হয়েছে এবং তাতে মাছ চাষ শুরু হয়েছে ডুম্বুর জলাশয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্যান কালচার পদ্ধতিতে মৎস্য চাষের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে এছাড়া উল্লেখযোগ্য যে গন্ডারপিচা মৎস্য দপ্তরের শর্ম ফার্মে যার আয়তন 10.32 হেক্টর 75টি পুকুরের বিভিন্ন মাছের পোনা উৎপাদন করা যেমন রুই কাতল মৃগেল শিং কই কাটিউ ট্যাংরা পাঙ্গাস মাছের পোনা ইত্যাদি উৎপাদন করা হয় এবং মৎস্য দপ্তরের বাজেট অনুযায়ী বিভিন্ন মৎস্য চাষীদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয় বর্তমান অর্থ বছরে বিভিন্ন স্কিমে 1769 জন পরিবারকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হচ্ছে আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আপনাকে অবগত করতে চাই আপনি চাইলে উল্লেখ করতে পারেন কেস কালচার আন্ডার আরআইডিএফ ডুম্বুর লিগ 2022-23 অর্থ বছর এবং 21-22 অর্থ বছরে 20,67,31,000 টাকা আমরা ডুম্বুর জলাশয় ডেভেলপমেন্টের জন্য দিয়েছি তার মধ্যে কেস কালচার একটা ইম্পর্টেন্ট যেখানে আমরা প্রায় 1500 উপরে কেস কালচার সেখানে দিয়েছি 16টি নৌকাদের মাছ ধরার জন্য আমরা দিয়েছি এর বাইরে অনেকগুলো আমরা বেনিফিট দিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা আমার মনে হয় জাস্ট আমি তো শেষ করছি আমার সাপ্লিমেন্টারি উত্তর যে পরিমাণ রেভিনিউ সেখানে আসার কথা যেহেতু এটা টিটিএডিসি কন্ট্রোল করে তার রেভিনিউটা টিটিএডিসি নেয় এবং সমস্ত বেনিফিট সবটাই টিটিএডিসি কন্ট্রোল করে কিন্তু আমরা এত টাকা খরচা করার পরে এত বেনিফিট দেওয়ার পরে এত বড় জলাশয় থাকার পরেও আমরা যেটা লক্ষ্য করছি আমি শুধু 3 বছরে আপনাকে বলছি 2018-19 আমরা সেখান থেকে মাছের পেয়েছি 414 মেট্রিক টন 19-20 পেয়েছি 1254 মেট্রিক টন 20-21 শুধু 48 মেট্রিক টন অনলি 48 এটা অনেক ইনক্রিজ হয়েছে যদিও কোভিড মহামারীর রিজন বলা হয়েছে আবার 21-22 আমরা পেয়েছি মাত্র 730 তো এক বছর দেখুন 1254 মেট্রিক টন আমরা উৎপাদন পেয়েছি কিন্তু সিমিলার এখানে আমরা সাপোর্ট অনেক কিছু দিচ্ছি কিন্তু রেভিনিউ সেই জায়গা থেকে সেই পরিমাণ আমাদের রাষ্ট্র বা আমাদের স্টেটের যেটা ডাটা হচ্ছে সেটা ইনক্লুড হচ্ছে তো আমার মনে হয় আপনারা যেহেতু এডিসি কন্ট্রোল আছে সরকারি আছে এটা একটু সিরিয়াসলি দেখা হচ্ছে কারণ বিরোধী দলের তো এটা আছে এটা একটু সিরিয়াসলি দেখা হচ্ছে আমার ঠিক আছে এখন প্রশ্ন তো সরি আরেকটা ম্যাডাম বলছেন গড়ের বিষয় বলছিলেন গড়ের বিষয়টা এরকম আগে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে গড় দেওয়া হতো প্রায় গত 21 সম্ভবত 20-এ 300 মতো গড় দেওয়া আছে কিন্তু বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাইকে গড় দেওয়া আছে সেই কারণে ফিশারম্যানদের জন্য আলাদা করে ঘরের ব্যবস্থা করা হবে রাস্তা নামাতো যে মিনিস্টারি ভাবে ফাংশন হবে আমার Honorable Speaker, sir, ang tigisa sinamo jugo. এখন প্রশ্নগুলো শেষ হলো যে সব তারা চিহ্নিত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলো এবং তারা চিহ্নবিহীন প্রশ্ন উত্তরপত্রগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ রাখছি এই বক্তব্য কে বলছিলেন স্যার আমরা 2008 সাল যখন মেলে হই তখন আমাদের এমএলএ ফান্ড আসছিল 10 লাখ টাকা পরবর্তী সময়ে এই কোম্পানি অনেকটা বাড়াইছে বর্তমানে 50 লক্ষ টাকা হয়েছে কিন্তু পার্টিকুলার কোনো কাজ একটা কাজ হচ্ছে 10 লাখ টাকা বেশি খরচ করতে পারি 2 জায়গাতে বৃদ্ধি করা হবে
পার্টিকুলার হয়তো 10 লাখের জায়গায় যদি 25 লাখ বা 30 লাখ করা হয় প্রশ্নটা মানে কি এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না কাজের ইয়েটা এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না কাজের দিয়ে এটা 10 থেকে 12 বেশি এটা 30 লাখ টাকা 30 লাখ মানে বুঝতে পারছি একটা টাকা কম কম করে মারবে বুঝতে পারছি এমএলএ ফান্ডের বিষয়ে একটা চিঠি অলরেডি আমি 30 টাকা ভুল কথাটা কই না এই কথা ঠিক আছে সময় ভুল কথা না ডিমান্ডটা বলেন এটা ভিত্তি করে 1 কোটি টাকা করা এবং শুধু তাই না কয়েকটা বিষয় আছে আমরা শুধু তাদের জন্য আমাদের ফ্যামিলি আমাদের কাছে মানুষ চিকিৎসা করার জন্য চিকিৎসা নিয়ে হয় না এটাকে করা যায় না আমার কাছে না না আপনি স্পেসিফিক প্রশ্ন যেটা করেছেন মানুষ অনুযায়ী করেছেন সেটা উত্তর না দীপঙ্কর বাবু আপনি দীপঙ্কর বাবু আপনি একটা প্রশ্ন করেছেন স্পেসিফিক ভাবে আর মানুষের মানুষদের বাবু একটা করেছেন মানুষ মুখ্য উত্তর দেবেন স্যার একটা কথা আছে স্যার কিশোর মাননীয় জিতেন বাবু মাঝখানে নিউ এডুকেশন পলিসি নিয়ে প্রশ্ন উঠিয়েছিলেন নিউ এডুকেশন পলিসির বিরোধিতা সারা দেশে হয়েছে আমি জিতেন বাবুর ব্যাপারে জানাতে চাই জিতেন বাবু নিউ এডুকেশন আমি শুনিনি হবে না হবে না একটু শুনে একটু শুনে শুনতে পারেন না একটু ধৈর্য ধরুন না ধৈর্য ধরুন ব্যক্তিটা ছোট হতে আপনার ছেলে জ্ঞান একটু অনেক কম হতে পারে কিন্তু আপনি যে নিউ এডুকেশন পলিসির উপর আপনি যে প্রশ্ন উঠিয়েছেন যে সারা দেশে বিরোধিতা হয়েছে নিউ এডুকেশন পলিসি 2020 সালে 2020 সালের 29 সেপ্টেম্বর সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে 34 বছর পর এই নিউ এডুকেশন পলিসির চর্চা 2014 পর থেকে শুরু হয়েছে আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে কথা বলছে আমার নাম কিশোর বর্মন আমি যখন পশ্চিমবঙ্গ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার তাতে একটা 3 দিনের সেমিনার আমরা আয়োজন করেছি তাতে দেশের সমস্ত প্রমুখ যে ইনস্টিটিউশন আছে তাদের ডিন তাদের ভাইস চ্যান্সেলর তাদের প্রফেসর এবং বিভিন্ন শিক্ষাবিদ বামপন্থী ডানপন্থী সবপন্থী যারা এডুকেশনালিস্ট আছেন 3 দিন ব্যাপী এই এডুকেশন পলিসির উপর চর্চা হয়েছে সেখানে প্রথম ড্রাফট সেখানে তৈরি হয়েছে সেই প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে সেই অর্গানাইজারদের মধ্যে আমি একজন তারপর এখানে সরকারি বেসরকারি ভাবে 5 বছর ধরে সারা দেশে চর্চা হয়েছে দেশের সমস্ত প্রমুখ ইনস্টিটিউশনে চর্চা হয়েছে ছাত্রছাত্রীদের সাথে চর্চা হয়েছে সমস্ত পার্টির কাছ থেকে তাদের যে শিক্ষানীতি সেই শিক্ষানীতি সেখানে চাওয়া হয়েছে অনলাইন অফলাইন সমস্ত ভাবে যত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সাজেশন চাওয়া হয়েছে সারা দেশ থেকে সমস্ত সাজেশনের ভিত্তিতে এই নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে আমি জানি না আপনি এই নিউ এডুকেশন পলিসি আপনি পড়েছেন কিনা নিশ্চয়ই করেছেন যদি মনে হয় এই এগ্রিকালচার চর্চা হবে আমি আপনার সাথে করতে প্রস্তুত আছি যে কোনো সময় সংক্ষেপ খুব ভালো আমি মেম্বারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ইউ কাইন্ড অফ দিস ইস্যু আই ওয়াজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট দ্যাট টাইম মাননীয় সিপি রঞ্জিত ছিলেন প্রিসাইডিং মন্ত্রী সেই সময় ইনিশিয়েটিভ হয়েছে এবং পরবর্তী সময় দিল্লি হয়েছে একটি প্রসেস ঠিক আছে এর বিরুদ্ধে এই যে একটা এই পলিসি ডিসকাশন হয়েছে তার যে ডিমেরিটসগুলি অসংখ্য প্রতিষ্ঠান থেকে স্টেক হোল্ডার থেকে দেওয়া হয়েছে কিন্তু গৃহীত হয়নি যার কারণ হলো মদন বাবু বলেছেন 60 জন যদি স্টুডেন্ট হয় মাত্র 2 জন থাকছে এই যে আমি বলবো কি ভালো আমি তো বলছি ঠিক আছে আমি বলছিলাম কথাটা শুনুন কিশোর বাবুর বক্তব্যটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা আসতে পারি ঠিক আছে আরে একটা বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবে বিশেষ বলতেছি আলোচনা থাকতে পারে আপনি এক পক্ষে বলবেন কিশোরকে বলবেন থাকতেই পারে এবং আমি দেখছি আপনি বারবার আপনি রতন বাবুর পুরানি কাটতে যান আপনি কিছু বললেই আপনি রতন বাবুর পুরাতে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে শিক্ষার অধিকার আইন 2001 আর হলো নিউ এডুকেশন পলিসি 20 কতদিন বুঝতে পারছেন লোকটা ওকে রতন বাবু ঠিক আছে আমি বলছিলাম যে আমি এবং নয়ন সরকার দুজন সদস্য আর্থিক মন্ত্রী প্রস্তাব এনেছিলাম আজ আমাদের রাজ্যে হয় না আমি বলছিলাম যে কৃষকদের কিছু দাবির ভিত্তিতে আজকে তারা একটা বিধানসভা অভিযান সংগঠিত করছেন এই বিষয়টা নিয়ে তারা চেয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হাউসে বলবেন 10 মিনিট সময় দেওয়া হাউসে বলবেন এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্সোনালি দেখা করবেন ঠিক আছে না না আপনি
বলছেন সেটা নিয়ে এখানে আলোচনা হোক। না না এটা কি আলোচনা হবে? আমি কি আপনি তো সমস্যা আছেন যদি আমি বলছিলাম নির্মলবাবু নির্মলবাবু একদিন বলে দিয়েছি এটা আগে ছিল। Past is a waste paper, present is a newspaper, future is a question paper. So do public service carefully, otherwise your life will tissue paper. ওকে ঠিক আছে এই জন্য বলি প্লিজ রতনবাবু একটা কথা কিন্তু বললাম জিতেনবাবু আমি দেখি রতনবাবু কথা দিয়ে আপনি যান রতনবাবু বললে আপনি দেখছি আপনি কি রতনবাবু আমি আমাকে প্লিজ আমি বলছিলাম যেটা এটা কিসের ওনার একটা প্রশ্ন এনেছেন কৃষকদের বহুবিধ সমস্যা আমি তো বলি আপনি যদি জানেন আবার বলতে হবে পরে the motion shall be restricted to a specific matter of recent occurrence কৃষক কি রিসেন্ট ঘটনা ঘটেছে সার পান্না বীজ পান্না জল পান্না নাকি বীজ পান্না সবকিছু আছে আনার জন্য কালকে বলবেন আমাকে একটু পরে সাংবাদিক বলবেন আমার কাছে এখন আমি কেন শুধু জিতেনবাবু আমি রতনবাবু একদিন একটা মূল্যবান কথা বলেছিলেন যে প্লিজ নিউ কামার যারা আপনাদের ধরেন আপনারা শেখা আজকে মালিকরাও থাকে এই কথাগুলো হতো না প্লিজ আমরা শিখে যাই মাননীয় সদস্যগণ দৃষ্টি আকর্ষণের নোটিশ মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচির দৃষ্টি আকর্ষণ নোটিশ আজ একটি দৃষ্টি আকর্ষণ নোটিশ উপর সংশ্লিষ্ট ডাক্তারের ভারপ্রাপ্ত মহানগরী বিবৃতি স্বীকৃতি হয়েছিলেন দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী অনিলেন এবং মহোদয় নোটিশ বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূরীকরণে সরকারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি লেখ করে দিতে পারে করবেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, রেফারেন্স থাকবে স্যার নাই তো কলিং অ্যাটেনশন নোটিশ রাজ্য সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে এনেছেন আমাদের অপোজিশন লিডার শ্রী অনিশ দেববর্মা মহোদয়। তবুও যেহেতু এই সেটা আমি আবার করছি যে রাজ্যের উন্নত শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষক এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা সত্য যে বর্তমানে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের স্বল্পতা রয়েছে। মূলত নিয়মিতভাবে প্রতি মাসে কিছু সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন, রিটায়ারমেন্টে যান। তাছাড়া শিক্ষকের স্বল্পতার পিছনে আরেকটি কারণ যেটা আমি প্রায় বললাম 10,336 এটা ট্রেডমার্ক, সারা জীবন এটা মনে রাখবো। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে তাদের যে নিযুক্তি শেষ হয়েছে সেটার কারণে একটা শিক্ষক স্বল্পতা। আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে বিভিন্ন স্তরের শিক্ষকের ঘাটতি সংখ্যা নির্ণয় দেওয়া হলো। অস্নাতক শিক্ষক 1 নম্বরে 1615, স্নাতক শিক্ষক 1643 জন, স্নাতক শিক্ষক 1239 জন, বিষয় শিক্ষক 546 জন, স্পেশাল এডুকেটর 112 জন। তো এই যে প্রক্রিয়া হিসেবে রাজ্য সরকার প্রতি বছর নতুন শিক্ষক নিয়োগ করে থাকে। টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের কথা বলা হয়েছে এবং তাদের টিচার্স এলিজিবিলিটি টেস্ট এর মাধ্যমে এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে দপ্তর অস্নাতক এবং স্নাতক শিক্ষককে নিয়োগ করে থাকে। তাছাড়া মাধ্যমিক স্তরে যে স্নাতক শিক্ষক অর্থাৎ গ্রাজুয়েট টিচার 9, 10, উচ্চ মাধ্যমিক স্তরে পোস্ট গ্রাজুয়েট টিচার 11, 12 এদের জন্য নিয়মিত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির মাধ্যমে চাকরি পরীক্ষা গ্রহণ করা হয়। গত বছর প্রথমবারের মতো স্পেশাল এডুকেটর যেটা আমি পরে বললাম সেটা নিয়োগ করা হয়েছিল। এই সব পদ্ধতিতে মাধ্যমে বিগত 5 বছরে বিভিন্ন স্তরে রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা নিম্ন। স্নাতক শিক্ষক আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 পর্যন্ত 1062 এবং স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 6 থেকে 8 3701 জন, স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 9 থেকে 10 1471, বিষয় শিক্ষক পোস্ট গ্রাজুয়েট টিচার দেখা হয়েছে 444 জন, স্পেশাল এডুকেটর 88, টোটাল 6766 জন। সরকারের আর্থিক সংস্থানের উপর নির্ভর করে আগে আমি যেটা বললাম যে শিক্ষক নিয়োগ করাটা নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার্স গ্রহণ করেছে, কিন্তু 230 পদের সংরক্ষণের উপর একটি মামলা যেটা এর আগে আমরা কথা বলেছি, এই কারণে এটা একটু সমস্যা হচ্ছে আমাদের। বাকি যেহেতু আগে কথা হয়েছে সেইভাবে আমাদের দপ্তরের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে সব কথা দূরীকরণ করা যায়। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং both sides we have discussed regarding shortage of teachers. তারপরেও there are few points, যেমন হেডমাস্টারদের প্রমোশন বন্ধ এবং ডেজিগনেটেড এজেন্ট দিয়ে অনেকগুলো স্কুলকে চালানো হচ্ছে। There are schools where PDOs are not there. তাতে when the agent is not there, দেখবে না সরকারি যেমন মুখ্যমন্ত্রী যদি না থাকেন, there is no head of the government. প্রশাসনের কাজে নিশ্চয়ই গাফিলতি আসবে। ইন দি সেম ম্যানার অনেক স্কুল আছে রাজ্যের মধ্যে যেখানে হেডমাস্টার নেই এবং ইনচার্জকে দিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে। এন্ড দেয়ার আর সো মেনি স্কুলস। আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব, টিচার্স টিচার কারা নিয়োগ করছে? টিআরবিটি বা বিএনপি সিস্টেমে যে আউটসোর্সিং করা হচ্ছে,
There are vocational courses. Vocational courses এর জন্য 5 তারিখ জুলাই মাসে একটা নোটিফিকেশন আমাদের দিয়েছে যে 55টা স্কুলে ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, এগ্রিকালচার, আইটি ইত্যাদি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স চালু হবে। এই জায়গায় এই যে ভোকেশনাল কোর্সগুলো হচ্ছে তাদের শিক্ষাদানে তাদের they don't have seriousness. Why I tell you? একটা হচ্ছে এমএসসি করে একটা ছেলে ভোকেশনাল কোর্স পড়াবে, what is his salary? Only 9,000. এবং ওই সমস্ত ভোকেশনাল টিচারদের বলা হচ্ছে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পার্ক ঘুরিয়ে আনতে হবে, সরকার পয়সা দেবে। আমি টেলিং তাতে কি হচ্ছে 9,000 টাকা দিয়ে আউটসোর্স করা শিক্ষকরা নিজেই খেতে পারছে না, তারপরে নিজের পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের বাইরে জন্য নিয়ে যেতে হবে এবং ওই টাকাটা আফটার 3-4 মান্থস বিল সাবমিট করার পর টাকা পাবে। তাতে কি হচ্ছে ইন সো মেনি স্কুল, আমি বেহালাবাড়ি স্কুলে একদিন গিয়ে দেখলাম কম্পিউটারে ছেলেমেয়েরা বসে ড্রয়িং করছে। আমি বললাম তোমাদের ইনস্ট্রাক্টর কোথায়? বলছে যে ইনস্ট্রাক্টর আসে না স্কুলে। কেন? বলছে যে বেতন কম। কেন বেতন কম? আমি মুখ্যমন্ত্রী বলছি এই আউটসোর্সিং এর দুইটা এজেন্সি আছে, একটা হচ্ছে একটা সংস্থা যারা নিয়েছে এক্সট্রা মার্কস, আর একটা হচ্ছে SIDI সিডিং। এই আইসিটি ইনস্ট্রাক্টর সিডিং দ্বারা নিযুক্ত তারা পাচ্ছে মাসে 9,000 টাকা করে এবং এক্সট্রা মার্কস যেটা নিয়োগ করছে তারা পাচ্ছে 10,000 টাকা, সামথিং লাইক দিস। তাতে কি হচ্ছে ক্যারিয়ারদের মধ্যে এই সমস্ত লোক দিয়ে ভোকেশনাল কোর্স আপনারা চালু করতে চেষ্টা করছে, এরা সেখানে যাচ্ছেন, দে আর নট গোয়িং। এই বিষয়টা যদি আপনারা না দেখেন আননেসেসারি ভোকেশনাল কোর্সটা হ্যাম্পার হবে এবং টিচার দেওয়ার পরেও কিন্তু টিচার না যাচ্ছেন। এই বিষয়টা কি করে দেখবেন? দিস ইজ ওয়ান ইস্যু আই এম ব্রিংিং টু ইউর নোটিস। এনাদের যে বক্তব্য হলো মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 10,323 জন লোকের চাকরি যাওয়ার পর শিক্ষক স্বল্পতা সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। অনেকেই প্রশ্ন করছে, আমার কাছেও আসছে, আমি জানি অনেক ক্যাবিনেটের কাছে তারা যাচ্ছে, কোর্টের বিভিন্ন রাইট নিয়ে আমাদের কাছে আসছে, গতকাল এসছে। আমি বললাম চাকরি দেওয়ার মালিক তো আমার না, আমি না, আই ক্যান নট গিভ ব্যাক ইউর জব। এবং হাউসকে আমি এই কথাও বলছি, নাম অফ মাই রিলেটিভস, আমার ঘরের দিক থেকেও কোনো 10,330 জনের কেউ চাকরি যায়নি। ফ্রম মাই ফাদার সাইড অলসো নো ওয়ান গট জব ইন 10,323, কারণ আমরা সেই সময় সিপিএম করি না। আই এম টেলিং সিপিএম করি না বলে আমাদের বোথ সাইড উই ডিড নট গেট জব। তারপরও 10,303 জনের পক্ষে আমি একটাই প্রশ্ন করবো, তার পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন করছি না। কোর্ট যে সর্বশেষ রায় দিয়েছে তাতে তারা বারবার বলছে যে অনলি 462 যাদের নামে কোর্টের থেকে সমন বেরিয়েছে তাদেরকেই কেন বাদ দেবে না, বাকিদের কি হবে? তারা জানতে চায় যে এইসব হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিট পিটিশন, রিভিউ পিটিশন করার পর সর্বশেষ সরকারের স্ট্যান্ডটা কি, সরকার কি এদের চাকরি দেবে না দেবে না? They only want to know this. না দিলে এরা মোদি দোকান খুলে বসবে। Some of them they are still hoping that কোনোদিন হৃদয়বান মুখ্যমন্ত্রী তাদের চাকরি ফিরিয়ে দেবে। I did not answer their question yesterday. আমি তাদের বললাম যে আপনাদের পক্ষে as an MLA, as a leader of opposition, আপনাদের কনসার্ন থাকে বিধানসভা মেটাপ্লাইজেশন। মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, গত 11 জানুয়ারি আপনি 10,323 নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করার কথা বলেছিলেন 3 সদস্যের। 31শে মার্চের মধ্যে এখানে রাজ্য সরকারের একটা বেশ করার কথা, রাজ্য সরকারের শিক্ষা সংস্থা এর সাথে যতটা উনি বলছেন একটা কথা বলছেন, কি কথা রিপোর্ট জমা করেছে সেটা স্পষ্টীকরণ চাইছি। সরকারিভাবে যে রিপোর্ট জমা করেছে 31শে তার স্পষ্টীকরণ চাইছি। যে অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তার যে শিক্ষক সম্পদা ওইটার স্পষ্টীকরণ চাইছি। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে। মাননীয় প্রদেশ মহোদয়, এই পলিটিশনের যে বিষয়টা এখানে এসছে স্পেসিফিক তিনি আমি আগে বলেছি রিগার্ডিং দিস, এখানে 10,330 ঢুকে গেল, ভোকেশনাল টিচার্স এটাও ঢুকে গেল। তো যাই হোক ঢুকুক ভালো, কিন্তু সবটাই যা যা বলছেন আমি অলওয়েজ ওয়েলকাম করি।
বিষয়গুলো দেখবে আরো কোনো ডিটেলস দরকার, এগুলো আগে থেকে বলে আমি আরো রেখে দিতাম বাড়িতে আপনার এই বিষয়গুলো আমি দিয়েছি। আর 10,330 বলে আমি বললে তো ওই আমার উপরে যাবে, ওনারাই বললেন আবার কোনটা যাওয়া ছিল তাদের কাছে যাবো, এটা এই সময় কথা বললেই সমস্যা, বলে লাভ হবে। Reporting of petitions. অগণতান্ত্রিক নন একটা ক্লারিফিকেশন রিগার্ডিং এডুকেশন। আমি থ্যাঙ্কস টু দ্য চেয়ার লিডার দ্য হাউস যে উনি চান ও রতন বাবু স্বল্প মহানবিশ উনি তো সরকার মধ্যে বলেন আমার বক্তব্য স্যার বর্তমান শিক্ষানীতিতে যদি স্বল্পতা আমাদের দূরীকরণ করা না যায় তাহলে ডাবল ইঞ্জিন আছে সরকার পক্ষ থেকে কোনো প্রপোজাল ফর দ্য নর্থ ইস্ট রিজন ত্রিপুরায় দ্য রিমোটেস্ট কর্নার এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রতনবাবু যে আমাদের উপদেশ দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ছাত্র যাই হোক ক্লাস অনুযায়ী যাতে শিক্ষক তার কোনো প্রপোজাল রাজ্যের ভোটার নেবে কিনা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে তো, মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেকবার বলেছে। ঠিক আছে, বলুন। রিপোর্টে অফ পিটিশন মাননীয় সদস্য মহোদয়দের অবগতির জন্য জানাচ্ছি যে কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। পিটিশনগুলি ফরওয়ার্ড করেছেন মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহা মহাশয়। এখন আমি বিধানসভার সচিব মন্ত্রীকে অনুরোধ করছি উল্লেখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা মূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ Under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in this House that 15 numbers of petitions signed by the local inhabitants of various areas of কৈlasahar Assembly constituency and forwarded by Sri Birdip Singh, Honorable Member Tripura Legislative Assembly, relating to different kind of construction works, including road, drinking water facility, and development of playground, etc., submitted to this Legislative Assembly. Namaskar. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য ত্রিপুরা বিধানসভায় পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। প্রেজেন্টেশন অফ অ্যাসেম্বলি কমিটি রিপোর্ট। সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা, চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি মহোদয়কে কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সবাই উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। I am the chairman of the committee on public accounts. On behalf of the committee, I beg to present its 150 and 151 reports on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক আন্ডারটেকিংস কমিটির 52তম প্রতিবেদন সবাই উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন, চেয়ারম্যান পাবলিক আন্ডারটেকিংস কমিটি মহোদয়কে কমিটির 52তম প্রতিবেদন সবাই উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Thank you, respected Deputy Speaker, sir. I, the Chairman of the Committee on Public Undertakings, on behalf of the committee, beg to present its 52 report on the table of the House. মাননীয় সদস্যগণ, আজকের সবাই উপস্থাপিত পাবলিক অ্যাকাউন্টস এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটির প্রতিবেদনের প্রতিলিপিগুলি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমার সদস্যগুলো স্বাগত। এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা রিপিলিং অ্যান্ড শেয়ারিং উইথিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইথিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 এই সভা বিবেচনার জন্য প্রস্তাব করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move the following motions during the current session of the Tripura Legislative Assembly. That the Tripura Repealing and Saving Amendment Bill 2023, the Tripura Bill number 11 of 2023 be taken into consideration and that the bill be passed.
এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবে বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অর্থাৎ প্রস্তাবটি সর্বসম্মতি গৃহীত হল। আমি বিলের ধারাগুলো বলে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশগ্রহণ বন্ধ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। অথচ বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যেহেতু না কেউ বলেননি, বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল যে ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং অ্যামেন্ডমেন্ট উইদিন ব্র্যাকেট বিল নাম্বার 2023 ত্রিপুরা উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলে সর্বসম্মতিক্রমে এই বিলটি আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল 23-24 সালে ব্যয় বরাদ্দ দাবির উপরে সাদা আলোচনা। যারা ডিসকাশন অফ দ্য বাজেট স্টেটমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 মাননীয় সদস্য অনুরোধ করব আলোচনা চলাকালীন আলোচনা ব্যয় বরাদ্দের দাবির উপরে সাদা রাখেন। এখন আমি সময় 15 মিনিট আছে। আপনি বলুন মাননীয় সদস্য বিষয়গুলোতে কোনো মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023 এবং 2024 যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী এই হাউসে 7 তারিখ পাওয়া যায় এটা দেখা যায় প্রত্যেকে অনেক অসুবিধার সম্মুখীন। আমি মনে করি স্পেশাল যাতে করে ব্যবস্থার জন্য স্পেশালভাবে হাইব্রিড ব্যবহার করে যদি না হয় তাহলে ইউনিটিতে বলতে চাই। এবং পানি জলের সাথে সাথে পঞ্চায়েত ডিপার্টমেন্টে প্রচুর এখানে দেওয়া করা হয়েছে। করা হয়েছে আগামী বছরের চিকিৎসকদের দিকের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত যাতে পনেরো সরকার গ্রামগুলিকে অনুকরণ করতে পারে।